এটি খুব সাধারণ একটি গ্রামের ঘটনা। শখের বশে চলন বিলে মাছ ধরতে গিয়ে মহসিন সেদিন যার মুখোমুখি হয়েছিল সে কিন্তু সাধারণ কেউ ছিল না, অথবা যে কানের কাছে বারবার জানিয়ে দেয় মরবি, এবার তুই মরবি, সেও সাধারণ কিছু নয়। বন্ধুর সাথে নিছক মজা করতে করতে যারা শ্মশানে গিয়েছিল ভূত দেখবে বলে তারা ঘরে ফিরতে পেরেছিল ঠিকই, কিন্তু বালিশে মাথা ঠেকালেই তারা বিচরণ করত অন্য পৃথিবীতে। কৌতূহল ভালো, তবে কেউ যদি তা দমিয়ে রাখতে বলে সেটারও একটা গুরুত্ব আছে, কারণ এই পৃথিবীতে যারা অন্য জগৎ থেকে আসে তারা সবাই খারাপ না, কেউ কেউ ভালো আছে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ, আপনারা আছেন ভৌতিক জগতে। এখন আমরা যেটা করব, আমাদের একদম সর্বশেষ ঘটনায় চলে যাব। আশা করছি এই ঘটনাটিও আপনাদের সবাইকে আনন্দ দিতে পারবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সর্বদা ভালো দলেই আছেন। আমার প্রথম স্টোরিটি সিলেক্টেড হয় আরও একটু সাহস আর কনফিডেন্স নিয়ে আরেকটি ভৌতিক অভিজ্ঞতা লিখতে বসলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমার বয়স 23 বছর, ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। তারপর তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেই মোবাইল নাম্বারে যাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মহসিন আলী। যে সময় এই ঘটনাটি ঘটে তিনি থাকতেন সিংলা থানার হুরহুরিয়া গ্রামে। ঘটনাটি 1987 সালের। ঘটনাটি আমার মামা এবং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দুঃসম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দুঃসম্পর্কের নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। চলনবিল এলাকার লোক হয় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16 কি 17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই রাত নেই তিনি তখন মাছ ধরতেন। সালটি 1987। বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে, তারপরেও কিছু অংশ জলার মতো রয়ে গেছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যে সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাত বেছে নেন মাছ ধরার সময় হিসাবে। আনুমানিক রাত 2টো থেকে 3টার দিকে একটি হারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষায় বলতে পারেন মাছ ধরার ছুরি বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ছপ ছপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাদা দিয়ে লেপে বান্দাল বা কাদার তৈরি বাঁধে বানিয়ে রেখে আসেন, বা কাদার তৈরি বাঁধ বানিয়ে রেখে আসেন। এখন গিয়ে শুধু পানি সেকে মাছ ধরা, এই সবকিছুই তার মাথার ভেতর ভর করেছিল। এমন সময় হঠাৎ তিনি চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজন হেঁটে যাচ্ছে। মহসিন ভাই ভাবতে লাগলেন তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলায় তাকে বান্দাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতো নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছু নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধ ডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে, এ তো সে ভুল রাস্তায় এসে পড়েছে। তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। তিনি উল্টো ঘুরে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই চলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা, লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলাটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি সেচা শুরু করলেন। সেচতে সেচতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করেই জায়গাটায়
আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত হয়ে যায়। তিনি হারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্দাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্দাল তৈরি করে পানি সেচা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্দাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্দাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এভাবে মাছ ধরা যাবে না, কাল অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরেছেন, যা তার খুলে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হারিকেনটি হঠাৎ নিভে যায়। হারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোনোর কথা না। যাই হোক, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে। এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। আর আগেরবার মহসিন ভাই পণ্যের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহল সৃষ্টি হল যে তাদের গ্রামে এমন বেশভূষার একটি লোকও নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পণ্যের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই। সেটাই স্বাভাবিক। আরও একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মহসিন ভাই ভাবতে থাকেন, একে না থামানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে যাক। তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন। হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়ে চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে, তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণনা দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে কেউ যেন গিলে দিয়েছে। মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খোলই থেকে মাছ বের করে খাচ্ছে। এ যেন এক নরকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেললেন। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে খোলই আর হারিকেন ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। তার কানে আবারও নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, তোকে মানা করেছিলাম না? এবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, মরবি তুই। কিছুক্ষণ পরে ক্রমশ শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন। না না, কোথাও আর সেই লোকটিকে দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন আর জোরে জোরে তার আব্বা আম্মাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই এবার পেছনে না তাকিয়ে এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির পাত্র নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটি তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে উজু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল প্রায় অবস্থায়। ঘটনা 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবে কিছুতেই কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংড়া থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা ও আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসবো। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিন এক মুহূর্তের জন্য না খোলে। আর আমি গিয়ে তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো।
11 দিন পর আসছে পূর্ণিমা রাত। এর মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন। অর্থাৎ তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাহিরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাহিরে প্রচণ্ড ঝড় ওঠে। মনে হয় এই বুঝি মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে, আর মুহূর্তের মধ্যে বাহিরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাহিরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লালা ঝরছে, আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ছোলা থেকে একটি কাঁচি বাঁশের পুরনো শানটি অর্থাৎ চেকুন লাঠি আর একটি ছোট্ট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ আর সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখতে মাখতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার জিনটা তার নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, রিয়মর্পি, এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে বাঁশের কঞ্চি দিয়ে সজোরে আঘাত করেন। জিনটি চিৎকার দিয়ে বলে, লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভেতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? জিনটি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এজন্যই আমি ওকে মারব, মেরেই ফেলবো, তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকে সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝেনি তো চলার পথটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে আমি বোতলবন্দি করব। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে। কথা কাটাকাটির এক পর্যায়ে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করিস না, আমি এই শরীর ছেড়ে দিচ্ছি। কিন্তু এ শরীরে একটা মাস থাকার কারণে আমি একে ছেড়ে যাবার পরেও ওর অস্বাভাবিকতা থেকে যাবে। এই বলে জিনটি চলে গেল। মহসিন ভাই মাটিতে লুটিয়ে পড়ল। মহসিন ভাইয়ের আব্বা আম্মা ঘরে প্রবেশ করেন এবং দুজনেই কান্নায় ভেঙে পড়েন। কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছু একটা পরে মহসিন ভাইয়ের মুখের উপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তাদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিনও শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজির মন্ত্রে তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন, এই তেল যেন পূর্ণিমা এবং আমাবস্যার রাতে তার ছেলের শরীরে মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসেন। তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটা চলায় এখনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকুরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরিল মঠপুকুর, রাজশাহী। তিনি মোবাইল নাম্বার জানাতে অনিচ্ছুক। আমার কাছে আরও এরকম অজস্র ঘটনা আছে, ইনশাল্লাহ সময় করে লিখব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। চমৎকারভাবে লিখেছেন আপনি। একটা ঘটনা, যেটা প্রচলিত একটি ঘটনাই আমি বলবো। এই মাছ ধরতে যাওয়ার ঘটনা আমরা অনেক পাই, কিন্তু তারপরও এই ঘটনাটি একটু অন্যরকম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি আমাদের আজকের এপিসোড আপনাদের দারুণভাবে আনন্দিত করতে পেরেছে। তো আর বেশি কথা বাড়াতে চাই না, আমরা আমাদের আজকের এপিসোড শেষ করতে চাই। তার আগে আপনাদেরকে আরও একবার বলে দিতে চাই, আপনার জীবনে অথবা আপনার পরিচিত কারো জীবনে যদি এমন কোনো ভৌতিক বা অতিভৌতিক ঘটনা ঘটে থাকে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারছেন না, তাহলে আপনার ঘটনাটি ঠাঁই পাবে আমাদের কাছে। আর সেই ঘটনাটি পাঠাতে হলে আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই আমাদের ইমেলটি দেখতে পাবেন, এবং সেই ইমেলেই আপনার সেই কাঙ্ক্ষিত ঘটনাটি আমাদেরকে পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাবো। তো বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের সত্যি অনেক আনন্দ দিতে পেরেছে। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি জামশেদ, ঢাকার ডিফেন্স এলাকায় একটা প্লট আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। যেখানে এই প্লটটা ছিল সেখানে প্রায় সব বাড়ির নির্মাণ কাজ শেষ হয়ে গেছিল। আমি প্রায় 20 বছর আগে ওই বাড়িটা নির্মাণ করেছিলাম। এই বাড়ির পাশের বাড়িটা ছিল এক দম্পতির, যাদের সম্পর্কে আমরা পরে জানতে পারি। আমি দেশের বাইরে থাকতাম বলে আমার ঘরটা বন্ধই থাকতো, আর আমাদের প্রতিবেশীর বাড়িটা আমার প্লটের একদম বাম দিকে ছিল।
যে সময় আমি বাড়িটা বানাচ্ছিলাম তখন আমি মালয়েশিয়ায় থাকতাম। মালয়েশিয়ায় আমাদের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল। যতদিন বাচ্চারা ছোট ছিল আমরা আমাদের পরিবারের সঙ্গেই থাকতাম, কিন্তু যখন বাচ্চারা বড় হতে শুরু করলো তখন শিক্ষা আর মাতৃভূমির টান বোঝানোর জন্য ওদের দেশে আনার চিন্তা করতে লাগলাম। তাই আমি ভাবলাম ডিফেন্সের প্লটটাতে একটা বড় বাড়ি বানিয়ে ফেলবো, যেন থাকার জন্য একটা ঠিকানা হয়। এই উদ্দেশ্যেই আমি কাজটা আমার এক বন্ধুকে দিয়েছিলাম এবং নির্মাণ থেকে শুরু করে ফিটনেসের সব দায়ভার তার কাঁধে চাপিয়ে দিলাম। আমার বিশেষ নির্দেশ ছিল বাড়ির ভিত্তি করার আগে একটা কালো ছাগল কোরবানি দিতে হবে আর তার রক্ত ডিমের নিচে ঢালতে হবে। কিন্তু আমাদের এখানে সবসময় বাড়ি বানানোর আগে এটা করা বাধ্যতামূলক, যেন কোনো নেতিবাচকতা থেকে দূরে থাকা যায়। যাই হোক, কনস্ট্রাকশন শুরু হলো। এই বাড়ির পরিকল্পনা এমন ছিল যে প্লটের ডান পাশে থাকবে শোবার ঘর, ড্রয়িং রুম এবং বাম পাশের দেওয়ালটা, যেটা 7 নম্বর বাড়ির সঙ্গে পুরোপুরি লেগেছিল, সেখানকার প্যাসেজটা গাড়ি পার্কিংয়ের জন্য ফাঁকা রাখতে হবে। কিন্তু বাম পাশের দেওয়ালে যখন ইট গাঁথা হচ্ছিল তখন অবাক করা ঘটনা ঘটল। মিস্ত্রি ওই দেওয়াল বানিয়ে চলে যাবার পরেই কিছু ইট সিমেন্ট সহ খসে পড়ল এবং মিস্ত্রিদের উপরেই সেগুলো পড়ল। মনে হচ্ছিল কেউ যেন দেওয়ালে জোরে করে লাথি মেরেছে। ইটগুলো গুড়িয়ে দিয়েছে। ইটগুলো অনেক উঁচু থেকে পড়েছিল। দুজন মিস্ত্রির মাথায় বেশ আঘাত লেগেছিল। সবাই হতবাক হয়ে গেছিল, আরে এটা কিভাবে হতে পারে? সিমেন্ট লাগিয়ে ইট গাঁথার পর এমন হওয়া অসম্ভব। তাছাড়া সেখানে কোনো বাতাসও ছিল না, কোনো ঝড়ও হয়নি। শ্রমিক ও ঠিকাদার সবাই অবাক হয়ে ভালো করে দেওয়ালটা পরীক্ষা করল। পুরো দেওয়াল ঠিকঠাক ছিল, শুধু একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রায় 25টা ইট ভেঙে পড়েছে। যেখান থেকে ইটগুলো পড়েছিল তার উপরে নিচের অংশে পুরোটাই সবকিছু ঠিকঠাক। শ্রমিকদের মধ্যে একটা ভয় কাজ করছিল। যে ইটগুলো পড়েছিল সেগুলোর মধ্যে একটাও আস্ত ছিল না, সবগুলোই 2 বা 3 টুকরো হয়ে গেছিল। এই কথাটা আমার বন্ধুটি জানিয়েছিলেন। সমস্যাটি ছিল এই যে এমন কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না যা দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা যায়। যাই হোক, সমস্যার সমাধান করার পর আমাকে পরামর্শ দেওয়া হলো যেন মালামাল আরো ভালোভাবে ব্যবহার করি আর নিজের দিক থেকে কোনো অবহেলা না করি। প্লটটা ফাঁকা ছিল, কিন্তু আমি সামনের দিকে লনের জন্য জায়গা বাম পাশে রেখে দিয়েছিলাম। পার্কিংয়ের জন্য পেছনের ডান পাশে একটা অংশ ছিল আর একটা দরজা রান্নাঘরের দিকে খুলতো, সেটা লন্ড্রির জন্য রাখা হয়েছিল। বাড়ি তৈরির সময় চাঁদের প্রথম বৃহস্পতিবারে আমি অবশ্যই একটা ছাগল কোরবানি করতাম আর সব শ্রমিকদের ওখানেই খাওয়াতাম। এটা আমার অভ্যাস ছিল। আর আমার রেস্টুরেন্টেও রিজিকের বরকত ও আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করতাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল এই আমলের মাধ্যমে বিপদ আপদ থেকে দূরে থাকা যায়। সবকিছুর মধ্যেই বাড়ি তৈরি হয়ে গেল। বাচ্চাদের আসার তখনও সময় বাকি। তাই আমার এক বন্ধুর ঘনিষ্ঠ এক কর্মচারীকে তার পরিবার সহ আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। ওই গার্ড আমার পরিচিত ছিল, কিন্তু কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম গার্ডটা যেন ওই বাড়ি থেকে চলে যাবার পথ খুঁজছে। কখনো কখনো অজুহাত দিত, স্যার আমি গ্যারামে চইলা যাবার চাই। কখনো বলতো আমার বাচ্চাটা অসুস্থ। আমি বুঝতে পারছিলাম আমি দূরে আছি বলে সে হয়তো নানা অজুহাত খুঁজছে। সে বিদেশে যাবার কথা শুনতেও রাজি ছিল না। আমার মনে হচ্ছিল ও কিছু একটা লুকোচ্ছে, যদিও এখানে থাকায় তার কোনো ক্ষতি ছিল না। বাড়ির ছাদ, পানি, বিদ্যুৎ, গ্যাস সবকিছুই তার নিয়ন্ত্রণে। তাহলে সমস্যাটা কি? এত বড় একটা সম্পত্তি তো আমি একা এইভাবে ছেড়ে দিতে পারি না। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে আমাকে দেশে চলে আসতে হবে, বাড়িটা দেখতে আসতে হবে আর আমার সমস্যাটাও বুঝতে হবে। তারপর আমি দেশে চলে এলাম। বাড়ির নির্মাণ কাজ দেখে আমি সন্তুষ্ট হলাম। রংতুলির কাজও হয়ে গেছিল, কিন্তু পার্কিংয়ের দিকের দেওয়ালে কিছু চিহ্ন আমার চোখে পড়ল। ওই চিহ্নটা দেওয়ালের উপরের দিক থেকে নিচ পর্যন্ত ছিল। যাই হোক, তখন আমি সেটাকে তেমন গুরুত্ব দেইনি আর গার্ডকে বোঝানোর চেষ্টা করলাম যে আপাতত এখানেই থাকো, কিছুদিনের মধ্যে আমরাও দেশে চলে আসব। কিন্তু সিদ্ধান্ত তার হাতেই ছেড়ে দিলাম। যেটা সে ভালো মনে করবে সেটাই করবে। সে বলল, স্যার এইখানে থাকতে সত্যি আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার এইখান থেকে চলে যাইতে হইব। আমি বললাম, শুনেছিলাম তোমার বাচ্চা অসুস্থ, ওদের গ্রামে নিয়ে যাবে। এখানে ঢাকায় ভালো চিকিৎসা করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি।
স্যার, ওর হাসপাতালে চিকিৎসার দরকার নাই। আমি অবাক হলাম। আসলে স্যার, আমার পোলাটা একদম সুস্থ আছিল। ওর বয়স যখন 1.5 বছর, তখন আমি এখানে আইছিলাম। সারাদিন ও একা একা খেলতো, একদম ঠিকঠাক। কিন্তু কিছুদিন ধরে এই বাড়িতে আমার বাচ্চার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতেছে। আপনি দূরে ছিলেন তাই আপনারে বিরক্ত করি নাই। আমার বাচ্চাটা অদ্ভুত আচরণ করতেছে। দিনভর চুপ থাকে, কিন্তু রাইতের বেলায় আচরণ জন্তুর মতো হইয়া যায়। জিভ বাইরে আসে মুখ থেকে, লালা জড়তে থাকে। আর পার্কিং এর কথা কইতেছেন, পার্কিং এর ওই দেওয়ালের দিকে তাকাইলে জোরে জোরে কাঁদতে থাকে। তারপর গার্ড আমার হাত ধরে বাইরে পার্কিং এর জায়গায় নিয়ে গেল এবং সেই দেওয়ালটা দেখালো, যেখানে আমি নিজেও কিছু চিহ্ন দেখেছিলাম, কিন্তু খুব একটা খেয়াল করিনি। সে আমাকে ইশারায় দেওয়ালটা দেখালো। এখন যা আমি দেখলাম সেটা কোনো প্রাণীর ছাপ ছিল। এমনভাবে ছাপগুলো ছিল যেন কোনো প্রাণীর দেওয়াল বেয়ে নিচের মেঝেতে নেমেছে, তারপর আবার মাঝ থেকে দেওয়ালে উঠেছে। আমি বললাম, আব্দুল, এটা তো কোনো জন্তুর পায়ের ছাপ। কোনো প্রাণী দেওয়াল বেয়ে নিচে নামবে কিভাবে? সে বলল, স্যার, আজ পর্যন্ত আমি এইখানে কোনো প্রাণী দেখি নাই, খালি ছাপগুলোই দেখছি। আমি বললাম, ভাই, হতে পারে যখন তুমি ঘুমিয়েছিলে তখন কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী এসেছিল। না স্যার, বেড়াল বা অন্য কোনো প্রাণী নয়। বেড়াল তো এইখানে ঘোরাফেরাও করে না। আপনি কিছুদিন এইখানে থাকেন, সব বুঝতে পারবেন। শুরুতে আমলে না নিলেও তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখনই আমার মাথায় সেই ইট পড়ার ঘটনা এলো। আমি আবার ওই দেওয়ালটা ভালো করে দেখলাম। সত্যিই তো, ইট তো ওই দেওয়ালের দিক থেকেই পড়েছিল। এটা ভাবতেই আমার শরীরে একটা কাঁটা দিয়ে উঠল। ব্যাপার কি? আমার মনের মধ্যে অদ্ভুত কিছু প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি কাছে গিয়ে চিহ্নগুলোকে ভালো করে দেখলাম। সত্যি বলতে এটা কোনো সাধারণ বিড়ালের পায়ের ছাপ ছিল না। ওই ছাপ বিড়ালের পায়ের ছাপের তুলনায় অনেক বড় ছিল। আর কোথাও এই চিহ্নগুলো ছিল না, শুধু ওই একটা নির্দিষ্ট জায়গাতেই ছিল। আমি ওই দেওয়ালটা উপর পর্যন্ত দেখলাম। দেওয়ালের এই অংশটা 7 নম্বর বাড়ির দিকে যাচ্ছিল, যেটা তখন বন্ধ ছিল তাদের ছাদের দিকে। তখন আমি বেশি কিছু বুঝতে পারলাম না, শুধু মনে হলো আমাকে ব্যাপারটা খুঁজে বের করতেই হবে, কারণ যদি পরদিন অন্য কেউ এ বিষয়ে অভিযোগ করে তাহলে আমি এত দূরে থেকে কী বা করব। আমি দিনের আলোয় পুরো বাড়িটা খতিয়ে দেখলাম, কোথাও কোনো চিহ্ন ছিল না। কিন্তু গার্ডের সেই নিষ্পাপ ছেলেটাকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। সে খুবই দুর্বল আর রোগা হয়ে গেছে। বাচ্চাটা চুপচাপ একদিকে তাকিয়ে থাকতো, আবার ঘুমিয়ে থাকতো। তার খাওয়া দাওয়ার পরিমাণও প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। গার্ড আমাকে তার বাচ্চার তখনকার ছবি দেখালো, যখন সে নতুন নতুন এই বাড়িতে এসেছিল। সেই বাচ্চার তখনকার আর এখনকার ছবির মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে বলল, স্যার, এই কারণে আমি এইখান থেকে চলে যাইতে চাই। এই টাকা দিয়ে আমি কি করুম যদি আমার বাচ্চাটাই না থাকে? আমি উল্টে প্রশ্ন করলাম, তুমি কি কখনো অন্য কিছু খেয়াল করেছ? স্যার, পাশের বাড়িটা ঠিক না, যা কিছু আসে ওইখান থেকেই আসে। রাতে ওই বাড়ির পর্দা নিজে থেকেই কাইপা ওঠে, অনেক আওয়াজ হয়। এমন মনে হয় যে একজন আর একজনে আঘাত করতেছে। তারপর মনে হয় তাদের মধ্যে কেউ একজন নিচে মাটিতে পইড়া গেছে, কিন্তু বাইরে গিয়ে দেখলে কিচ্ছু পাওয়া যায় না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার সন্দেহের কোনো অবকাশ ছিল না। যা কিছু হচ্ছিল ওই পাশের বাড়িটাতেই হচ্ছিল। সেই রাতে আমি উপরে নিজের ঘরে ছিলাম, আর নিচে গার্ড ও তার পরিবার ছিল। আমি আমার বন্ধুকে সব কথা বললাম। সে বলল, ওই দিন ইট পড়ার সময় আমার সন্দেহ হয়েছিল যে কোনো একটা সমস্যা তো আছে, কিন্তু এই ঘটনার পর আর কিছু না হওয়াতে আমি ব্যাপারটাকে গুরুত্ব দেইনি। আমার বন্ধু আমাকে বাড়িটা ভালো করে দেখার কথা বলল। দেখো, সমস্যা হলে কালে ব্যাপারে কথা বলবো, কিছু একটা করব। 4-5 দিন আমি ঠিকঠাকভাবে ওই বাড়িতে কাটালাম। এক রাতে নিজের ল্যাপটপে অফিসের মেইল চেক করছিলাম। হিসাব নিকাশ করতে করতে ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে গেল। আমি সেটা চার্জে লাগালাম। তখন দেখলাম রাত 3টা বাজে। আমি ঘরের লাইট বন্ধ করে জানালার দিকে তাকালাম এবং নিজের ঘরের পর্দা সরিয়ে সামনের ওই বাড়িটা ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ ওই বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার মাথাটা চেপে ধরেছে, আর তখনই আমার চোখের সামনে বাড়িটা অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। বাম থেকে ডানে, ডান থেকে বামে। জানি না আমার মাথা ঘুরছিল নাকি আমার মনের ভুল ছিল, নাকি আমার ভেতরের ভয়। ওই বাড়ির দিকে তাকানো
আমার জন্য যেন একটা বিভীষিকা হয়ে উঠেছিল। আমি সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিলাম, ভয়ে রাখা জগ থেকে পানি নিলাম আর গ্লাসটা মুখের কাছে আনলাম। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার হাত নিজে থেকেই কাঁপতে শুরু করলো। গ্লাসটা ধরে রাখা আমার জন্য কঠিন হয়ে পড়ল। আমি অবাক হয়ে গেলাম, শেষ পর্যন্ত আমার সাথে একই হচ্ছে। গ্লাসটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে আমি তাড়াতাড়ি সেটাকে টেবিলের উপর রেখে দিলাম আর আমার হাতের দিকে তাকালাম, যা তখনও অনবরত কাঁপছে। আমার গলা শুকিয়ে কাঠ। তীব্র তৃষ্ণায় আমি অস্থির, কিন্তু কেমন যেন একটা জোর জুলুম ছিল যে আমি পানি আমার ঠোঁট পর্যন্ত আনতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন কোনো একটা কিছু আমার উপরে ভর করেছে। যদি আমি তখনই আমার মনকে সামাল না দিতাম, তাহলে সেই অদৃশ্য শক্তিটা আমাকে নিয়ন্ত্রণ করে ফেলত। আমি মনকে শক্ত করলাম, আমাকে কিছু একটা করতেই হবে। তারপর আমার মুখ থেকে শুধু আল্লাহ শব্দটি বের হলো। এরপর আমার জিহ্বা থেকে অনর্গল আয়াতুল কুরসি বের হতে শুরু করলো। আমি আয়াতুল কুরসি পড়ে নিচের চারিদিকে ফু দিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করলাম। আমার কপালে একটা ব্যথা শুরু হলো। তারপর মনে হলো আমার কপালের কাঁপুনি কিছুটা কমে এসেছে। আমার কাঁপা কাঁপা হাতের আঙ্গুল দিয়ে নিজের কপালটা মাসাজ করার চেষ্টা করলাম। ঠিক তখনই নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি নিচের দিকে দৌড়ালাম, আসলে কি ঘটছে তা বোঝার জন্য। আমার মাথায় তখন গার্ডের ছোট ছেলেটার চিন্তা, আর কিছুই ছিল না এছাড়া। তখন আমি দরজার কাছে পৌঁছইনি, তখনই পশুদের গর্জনের মতো আওয়াজ শুনলাম। ঠিক যেন দুটো হিংস্র চোখ একে অপরের সঙ্গে লড়াই করছে। আমার হৃৎপিণ্ড চড়ে চড়ে বিট করতে শুরু করলো, আর আমি অনুভব করলাম যেন কেউ আমার হার্টে হাত দিয়ে চেপে ধরে আছে। ভয় পেয়ে আমি আবার ঘরের লাইট বন্ধ করে পর্দা সরিয়ে ওই বাড়ির ছাদটার দিকে তাকালাম। ছাদটা দেখে আমার মনে হলো ওখানে কিছু একটা আছে। অবাক করার মতো ব্যাপার হলো এই যে আমি চোখে কিছুই দেখছিলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম ওইখানে কিছু একটা আছে যা আমাদের মনোযোগ আকর্ষণ করছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার যত চেষ্টা করছিলাম, ততই ভয় আর দুশ্চিন্তা আমার উপরে চেকে বসেছিল। তারপর আমি অনুভব করলাম যেন কিছু একটা ছাদ থেকে উড়ে আমার দিকে আসছে। আমি ভয়ে পেছনের দিকে পড়ে গেলাম, আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর আমি আবার সাহস জোগালাম, উঠে ঘরের লাইট অন করলাম। আর কিছু না ভেবেই নিচের দিকে দৌড় দিলাম। নিচে এসে দেখি পাহারাদার কোরআন শরীফ খুলে বসে আছে, ছেলেকে ফু দিচ্ছে। তার ছেলেটা কেমন যেন করছিল। ওই 3 বছর বয়সী ছেলেটা একটা পশুর মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওর মা পাশে বসে অঝরে কাঁদছিল। বাচ্চার এমন অবস্থা ছিল যে সে নিজে কি করছে বুঝতেই পারছে না। বাচ্চার এই অবস্থা দেখে আমি আরো রেগে গেলাম। আমি বাইরে তাকালাম, সব দরজা বন্ধ ছিল। আমি জোরে জোরে বাচ্চার উপরে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। আমাকে দেখে গার্ড তার বউ জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। বাচ্চাটা প্রথমে অদ্ভুতভাবে মাটিতে গড়াতে গড়াতে জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর ধীরে ধীরে দোয়া শুনে ঘুমিয়ে পড়ল। আমি গার্ডকে জিজ্ঞাসা করলাম, বাচ্চার অবস্থা কতদিন ধরে এমন? সে বলল 2 মাস হয়েছে। তার আগে সে খুব দুর্বল আর খিটখিটে ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটা জেদি হয়ে উঠেছে, কিন্তু এই পরিস্থিতি আমাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি নিশ্চিন্তে বাড়ি ছেড়ে দাও, তবে কাল আমরা কাউকে দেখাবো যেন বাচ্চার উপর থেকে অশুভ প্রভাবটা চলে যায়। তারপর যেখানে খুশি তুমি সেখানে চলে যাবে। আমার তরফ থেকে তোমাকে অনুমতি দিলাম, কারণ প্রথমত তোমার সন্তানের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাবতে শুরু করলাম যে কাউকে দেখাতে হবে, আর তখন থেকে আমার সঙ্গে সবকিছু খারাপ হতে শুরু করলো। যে ল্যাপটপটা আমি কাজ শেষ করে চার্জে দিয়েছিলাম, ওই রাতের পর থেকে সেটা একদমই অন হয়নি। আর যে জানালা দিয়ে আমি রাতে ওই ছাদের দিকে দেখেছিলাম, তার কাছে একটা বড় ফাটল ধরেছিল। সারা রাত আমি অস্থিরতার মধ্যে কাটালাম। এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এই গার্ডটা এখানে এতদিন কিভাবে আছে? আমি আমার বন্ধুর সঙ্গে মিলিয়ে চেষ্টা করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যত দেরি হবে ততই সবকিছু খারাপের দিকে যাবে। আর তারপর এমন পরিস্থিতি হবে যে এই বাড়িতে থাকা সম্ভব হবে না। আমি আমার জমানো সব টাকা এই বাড়িতে ঢেলে দিয়েছিলাম, তাই সবকিছুতে সতর্ক হতেই হবে। আমি কোনো ভণ্ড বা খারাপ মানুষের হাতে পড়তে চাইনি। আমার হাতে সময় ছিল কম, আমাকে ফিরে যেতে হবে। যারা এসব বিষয় সম্পর্কে জানে, আমি তাদের কাছে এই ঘটনাগুলো বললাম, যেন কেউ না কেউ আমাকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারে। আমার এলাকার লোকদের সঙ্গেও দেখা করলাম, যদি কেউ এই বাড়ি সম্পর্কে কিছু জানে। কথা বলে জানতে পারলাম কিছুদিন আগেই এখানে একটা দম্পতি থাকতো। তাদের একটা ছেলে, ছেলের বউ আর এক নাতি ছিল।
তারা যখন থেকে এই বাড়িতে এসেছিল বাড়িটা সারা সময় বিষণ্ণতায় চেয়ে থাকতো। স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এতটাই যে বারবার হার্ট অ্যাটাক, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তাদের ছেলের একটা বড় দুর্ঘটনা ঘটল, তারপর তাদের নাতিদের সঙ্গেও বেশ কিছু ঘটনা ঘটল। শেষ পর্যন্ত তারা ওই বাড়িটা খালি করে চলে যায়। এখন ওখানে খুব কমই তাদের কোনো আত্মীয় স্বজন আসে। যারা আসে কিছুদিন সময় কাটিয়ে তারাও চলে যায়। তাদের যাবার পর থেকেই বাড়িটা আবারও এরকম বন্ধ হয়ে পড়ে থাকে, কিন্তু এখানে লাইট সবসময় বন্ধ থাকে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছিল সেটা আমি নিজেও কাউকে বলতে চাইনি, কারণ তাহলে ব্যাপারটা গুজবে পরিণত হবে হয়তো। এই কারণে ওই বাড়ির মালিকও আমার বন্ধুকে কিছুই বলেনি। আমার বন্ধুর ফোন এলো যে আমাদের কারো সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার তখন শরীরটা একটু অদ্ভুত লাগছিল, মন চাইছিল না বিছানা থেকে উঠতে। চেয়েছিলাম ওখানেই শুয়ে থাকি, কিন্তু আমি জানতাম নিজেকে শক্ত না করলে আর কোনো উপায় নেই। যদি আমি দুর্বল হয়ে পড়ি তবে যে অশুভ সত্তাটা আছে সেটা আমাকে তার নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করবে। আমি গোসল করে নামাজের জন্য উঁচু করছিলাম। কাছে মসজিদ, গার্ডার তার ছেলেকে নিয়ে গেলাম। বললাম, নামাজ পড়ো আর বাচ্চাটাকেও পাশে বসিয়ে রাখো। বাচ্চাটার একদমই বসার মতো কোনো শক্তি ছিল না। সে মসজিদের এক পাশে শুয়ে পড়ল। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। জামাত শেষ হলে আমি মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে গেলাম, যেন বাচ্চার উপর একটু ঝাড়ফুঁক করিয়ে দেওয়া যায়। আমার নিজের আর আব্দুল হকের জন্য এটা জরুরি ছিল। আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম এবং তাকে বাচ্চাটির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তিনি বাচ্চাটিকে দেখলেন আর বললেন, কবে থেকে এই বাচ্চাটার এমন অবস্থা? আব্দুল হক সব খুলে বলল। এরপর তিনি বললেন, এই খারাপ দৃষ্টি বাচ্চার উপরে খুব বাজেভাবে প্রভাব ফেলেছে, এভাবে বাচ্চা ভালো হবে না। আব্দুল হক আর আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বললাম, আপাতত কিছু করে দিন, আমি এই কাজের জন্য উপযুক্ত কাউকে দেখছি না। তিনি বললেন, এই বাচ্চাটির সঠিক চিকিৎসার প্রয়োজন। আমি বুঝতে পারছি না এই নিষ্পাপ বাচ্চাটা কিভাবে ওই শয়তানি সৃষ্টিকে সহ্য করবে। তিনি কিছু একটা পরে ফু দিলেন। আব্দুল হকের ব্যাপারে সতর্ক থাকতে বললেন। তিনি বললেন, তোমার কিছু ভালো কাজ ছিল, তাই তোমার ক্ষতি বেশি হয়নি। আমি এটা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। মসজিদ থেকে বেরিয়ে এলাম, কিন্তু জানি না কেন তখন আমার মনটা খুবই উদ্বিগ্ন ছিল। ভেতর থেকে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি বারবার নিজের উপরে দোয়া দরুদ পড়ছিলাম, কিন্তু সেই নিষ্পাপ শিশুটির মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। ট্যাক্সির যাত্রাটা বেশ লম্বা মনে হচ্ছিল। হঠাৎ সামনে থেকে আসা একটা মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মোটরসাইকেল চালক বেশ দূরে ছিটকে পড়লেন। আমি ট্যাক্সি চালককে চেঁচিয়ে বললাম, আপনি এটা কি করলেন? আর সে আমার মুখের দিকে তাকিয়ে হাবুডুবু খেতে লাগলো। ভাগ্য ভালো ওই বাইক চালকের শরীরে শুধু ছোটখাটো চোট লেগেছিল। আল্লাহ বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আমি কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, আমি নিজেই হসপিটালে নিয়ে যাচ্ছি। সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এতটাই তাড়াহুড়োয় ছিলাম যে তাকে বললাম, তুমি টাকাটা রেখে দাও। ট্যাক্সিওয়ালার ভাষ্যমতে হঠাৎ করে তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল, তাই সে সামনে থেকে আসা বাইকটিকে দেখতে পায়নি। আমি যা কিছু নর্মালি নিচ্ছিলাম সেটা আমাকে আঘাত করছিল। মনে হচ্ছিল এই অশুভ শক্তিটা সবসময় আমাকে বাধা দিচ্ছে, আমার উপরে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো ইমাম সাহেবের দোয়া আমাদের সেদিন রক্ষা করেছিল। আমি সঙ্গে সঙ্গে কিছু সদকা দিলাম এবং আমার বন্ধুর কাছে পৌঁছালাম। আমার বন্ধু আমাকে একজন আলেম সাহেবের কাছে নিয়ে গেলেন। সেই আলেম সাহেব আমাদের বাড়িতে এলেন, বাড়িটা ভালো করে দেখলেন এবং বললেন, তোমাদের বাড়িতে কিছু নেই, কিন্তু পাশের বাড়িতে অদৃশ্য মাখলুকের বাসা আছে, যেগুলো ওই বাড়ি থেকে আসছে, তাই তারা তোমাদের কষ্ট দিচ্ছে। যেহেতু শিশুটি নিষ্পাপ, তাই সে সহজে সেই শয়তানের মাকলুকের কবলে পড়েছে। ওই মাকলুকটা শিশুটাকে পশুর মতো করে তুলেছে। প্রথমে 3টা কালো ছাগল 3 দিন ধরে এই জায়গায় কুরবানি করুন, আর তাদের রক্ত 3 দিন পর্যন্ত বাড়ির 4 কোণে ছিটিয়ে দিন। এর মধ্যে আমরা বাড়ির সুরক্ষা করব, আর আপনাকে বাড়ির দেওয়াল আরো উঁচু করতে হবে। এ সময়ে দোয়া কালাম পড়া চলবে, যাতে ওই শয়তান আধ্যাত্মিক প্রক্রিয়ায় এই দেওয়াল অতিক্রম করতে না পারে। আবুল হকের বাচ্চার বউয়ের ওখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং বাচ্চার চিকিৎসা শুরু হলো। এই সব কিছুর মধ্যে এমন সব আওয়াজ হচ্ছিল যেন পশুর আর্তনাদ, যা কান ফাটিয়ে দেয়। যখন তারা দেওয়ালটা উঁচু করছিল তখন এত বেশি কান্নার শব্দ হচ্ছিল কি বলবো। পুরো বাড়ির এক একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল।
জানি না কোথা থেকে আমার মধ্যে এত সাহস আর শক্তি এসেছিল। ওই বাচ্চার সম্পূর্ণ চিকিৎসা করানো হলো। আলেম সাহেবের মতে ওই দুষ্টু প্রাণী কিছুদিনের মধ্যে বাচ্চার শরীর থেকে সরে যাবে, কিন্তু বাচ্চার মন আর শরীরের যে ক্ষতি সে করেছে তা ঠিক হতে সময় লাগবে। আর তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের ভয়ে সেই দুঃস্বপ্নটা কমে আসছিল, কারণ নিজেকে মজবুত রাখার জন্য আমি অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। ওই বাড়ি থেকে অনেকদিন পর্যন্ত জোরে জোরে রাগ, গর্জন আর কান্নার আওয়াজ আসত। যতই উচ্চস্বরে শব্দ শুনতাম ততই আমি সূরা বাকারা তেলাওয়াত করতাম। আল্লাহর অশেষ রহমতে কিছুদিন পর সেই আওয়াজগুলো থেমে গেল। 1 বছর পর আমরা নিজেরাই ওই বাড়িতে উঠে আসি। আমার ব্যবসা ওখানেই শুরু করি। আল্লাহর রহমতে ওই বাড়িটা এখন পুরোপুরি শান্তিপূর্ণ। তবে আমরা এখনো প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করি আর সাদকা খয়রাত চালিয়ে যাই। আবারও বলতে হয়, এসবের কারণেই আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করতে পেরেছি। আব্দুল হকের ছেলে মাশাআল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে। সে এখন পুরোপুরি সুস্থ সবল, আর এখন সে আমাদের বাসাতেই আছে। এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য শুধু এতটুকুই ছিল যে নিজের মনকে কখনো খালি রাখবেন না। আল্লাহর কোরআন অনেক বড় একটা শক্তি, আর এই শয়তানি সৃষ্টিগুলো থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। কিন্তু এই বাড়িতে এই শয়তানের আবাস কিভাবে হয়েছিল কেউ জানে না, কেউ মুখ খোলেনি। এখন বাড়িটা সেখানে নেই, ভেঙে নতুন বাড়ি করা হয়েছে। কিন্তু নতুন বাড়ি করার সময় কাজ শুরু হলে মাঝখানে 2 সপ্তাহের মতো কাজ কেন যেন বন্ধ ছিল। 7 দিন টানা ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন কিছু উদ্ধার করা হয়েছে। এই বলে জামশেদ সাহেব ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসনার, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা ঘটনা। আশা করছি ভালো লেগেছে। কথা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনার জন্য। আমরা কিন্তু অনেক জায়গাতে এরকম ঘটনা শুনি যে যারা নতুন বাড়ি তুলছেন সেসব বাড়িতে বিভিন্ন রকম উৎপাত দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন কোনো একটা নতুন জায়গাতে বাড়ি তুলবেন, সেই জায়গাতে বাড়ি তোলার আগে অবশ্যই কিছু রিচুয়াল করে, একটু দোয়া দরুদ পড়ে আল্লাহর নাম নিয়ে তারপর সেই বাড়িতে হাত দেওয়া উচিত। তাহলে হয়তোবা অনেক কিছু থেকেই রেহাই পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনারা যারা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান তারা আর দেরি না করে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া সেই গল্প আমাদেরকে পাঠাতে পারেন। তো আর কথা বলবো না, আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরের ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাহুল। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ঘটনাটি ঘটে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে। আমি পেশায় একজন ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজে কর্মরত আছি। এই কাজের ব্যস্ততার কারণে আমাকে ময়মনসিংহ অবস্থান করতে হয়। গত কোরবানির ঈদের ছুটিতে বাসায় যাই। ছুটিতে বাসায় আসতে পেরে বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যায়। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। এমনি একটি এপিসোড মিস হয়ে যাওয়ায় ডাউনলোড দিয়ে আমাদের সামনের মসজিদের বেঞ্চে বসে নীরবে শুনছিলাম। হঠাৎ মসজিদের ইমাম সাহেব মজিদ মৌলবী আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ডাক্তার মিয়া, কি শোনেন? আমি হকচকিয়ে বললাম, আরে হুজুর, আপনি কখন এলেন? তিনি মোটা কণ্ঠে আমাকে বললেন, আগে বলো কি শুনছো। আমি বললাম, ভূতের গল্প। তিনি আমাকে সবসময় তুমি বলে সম্বোধন করতেন, কারণ বয়সে তিনি আমার বাবার বয়সী। তাছাড়া আমি ওনার কাছে মক্তবে কোরআন শিখতাম, সেই হিসাবে তিনি আমার শিক্ষক। ওনাকে ভূতের গল্পের কথাটি বলার সাথে সাথেই তিনি কেন জানি অট্টহাসি দিয়ে বললেন, তুমি একজন ডাক্তার হয়ে এসব বিশ্বাস করো নাকি? আমি বললাম, বিশ্বাস হয়তো বা করি না, কিন্তু মুসলিম হিসাবে জিন তো বিশ্বাস করতে পারি, তাই না হুজুর? তিনি কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন, শোনো মিয়া, কাল দুপুরে জোহরের নামাজের পর আমার সাথে দেখা করবে। তোমাকে আমি পিতা হাকিম মৌলবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। আমি পরদিন জোহরের নামাজের পরে মসজিদে বসে রইলাম। ইমাম সাহেব নামাজ পড়ে আমার কাছে এসে বসলেন। তিনি বলতে শুরু করলেন সেই ঘটনাটি। ঘটনাটি ঘটে আনুমানিক 89 থেকে 90 সালের দিকে। তোমার হয়তোবা মনে আছে আমার পিতা মরহুম হাকিম মৌলবীর কথা। তিনি পেশায় ছিলেন মসজিদের ইমাম।
আমাদের গ্রাম থেকে 1.5 কিলোমিটার দূরে কালিকাপুর মসজিদের ইমাম ছিলেন তিনি। চলতি তথা যে রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাফেরা করে, সেই রাস্তা দিয়ে আমাদের বাড়ি থেকে কালিকাপুর জামে মসজিদ যেতে যদিও 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, কিন্তু ফসলি জমির আল দিয়ে গেলে 7-8 মিনিটের রাস্তা। জমির আল হলেও মানুষের যাওয়া আসা এবং সিজনের সময় মাঠের ফসল কাটার জন্য প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো ছোট্ট একটা রাস্তা হয়ে গেছে। এই রাস্তার একটাই সমস্যা ছিল, রাস্তাটি কিছু দূর যাবার পর আলাল মিয়ার বাঁশের আড়া আর তার মাঝখান দিয়ে যেতে হতো, প্রায় 2 মিনিটের মতো। এলাকায় এটি সবচেয়ে বড় বাঁশের বাগান, যা দিনের বেলায় অন্ধকার হয়ে থাকত। বাঁশবাগানের শুরুতে আছে 2টি শিমুল গাছ। গাছ দুটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে বাঁশবাগানের অতন্দ্র প্রহরী, যারা সবসময় বাঁশবাগানটিকে পাহারা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই আলালের বাঁশের বাগান নিয়ে এলাকায় প্রচলিত আছে নানান রকম ভৌতিক কথা। বিশেষ করে রাতের বেলায় জোড়া শিমুল গাছ দুটিতে নাকি রাতের বেলায় কাউকে দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া নানান রকমের শব্দ, আলোর খেলা দেখা যেত। কেউ যদি রাতে ভুল করে সেই রাস্তা দিয়ে যেত, তাহলে পরদিন সকালে তার মৃত শরীর পাওয়া যেত শিমুল গাছের ডালে। এমনভাবে মারত যেন কোনো হিংস্র প্রাণী তাকে বিকৃত করে মেরেছে। মাঝে মাঝে শরীরের মাংস খাবার হিসাবে তুলে নিয়েছে। সেই মৃত দেহটিকে শিমুলের ডালে ধনুকের মতো করে ঝুলিয়ে দিত। এভাবে 3 জন লোক মারা যাবার পর রাস্তাটি দিয়ে রাতে কেউ যাওয়া আসা করত না। এরপর অনেক দিন পার হয়ে যায়, কোনো সমস্যা হয়নি, কিন্তু মানুষের মনে সেই বাঁশবাগানটি নিয়ে এখনো ভয় আছে। সত্য কথা বলতে কি, আমি যখন ছোট ছিলাম, মায়ের সাথে কোনো জিনিস নিয়ে বায়না যখন করতাম, তখন মা আমাকে সেই বাঁশবাগানের ভূতের ভয় দেখাতো। আলাল সাহেবের সেই প্রজন্মের এবং সেই প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু আজও আলালের বাঁশের বাগান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যাই হোক, ঘটনায় আসি। আমার পিতা হাকিম মৌলভী সাধারণত মেইন রাস্তা দিয়ে যাওয়া আসা করত। একদিন এশার নামাজের সময় বাবার খুব খারাপ লাগতে শুরু করলো। তিনি ভাবলেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে তো অনেক সময় লাগবে, তাই তিনি মাঠের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি যাবার সিদ্ধান্ত নেন। মসজিদের কিছু লোক ওনাকে ওই রাস্তা দিয়ে যাবার নিষেধ করলেন, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। কিছু দূর আসার পর তার শরীর কেমন যেন ভারী ভারী মনে হলো। তিনি যেহেতু একজন আলেম, তার জানা সব পদ্ধতি ব্যবহার করে তিনি শরীর বন্ধ করে আবার হাঁটতে শুরু করলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে পেছনে কে যেন হাঁটছে। তিনি দাঁড়িয়ে গেলেন, পেছনে হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কোনো খারাপ জিন তার পিছু নিয়েছে। ওনার শরীর অসুস্থ হওয়া সত্ত্বেও যতটুকু সম্ভব দ্রুত হাঁটতে লাগলেন। যে সময় তিনি বাঁশের আর পার হয়ে জোড়া শিমুল গাছের কাছে আসলেন, তিনি দেখলেন শিমুল গাছ থেকে একটি কাটা মাথা ধূপ করে সামনে পড়ে হাসতে শুরু করল। তিনি এই দৃশ্য দেখে ভয় পেয়ে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। তিনি দেখলেন মাথাটি মাটি থেকে প্রায় 1 থেকে 1.5 হাত উপরে উঠে আসছে এবং কাটা মাথার নিচ দিয়ে ঝর্ণার মতো রক্ত যাচ্ছে। হাকিম মৌলভী কোনো চিন্তা না করে যে পথ দিয়ে এসেছিলেন, সেই পথে তথা বাঁশবাগানের ভেতর দিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করলেন। কিন্তু 30 সেকেন্ড দৌড়ানোর পরে তিনি থেমে যান, কারণ কোনো লতা বা কোনো বস্তুতে তার পা আটকে যায়। আটকে যাওয়া পায়ে হঠাৎ করে হ্যাচকা টান পড়ে। পেছনে তাকিয়ে দেখেন সেই কাটা মাথা থেকে 2টি রশির মতো জিনিস বের হয়ে তার পা আটকে ফেলেছে। রশির টান ধীরে ধীরে বাড়তে লাগলো এবং হাকিম মৌলভীকে টেনে হিচড়ে শিমুল গাছের দিকে নিয়ে যেতে লাগলো। অসুস্থ শরীরে এত নির্যাতন তিনি আর নিতে পারছিলেন না। তিনি চিৎকার করে ব্যথায় কাকিয়ে উঠলেন। কিন্তু এ কি, হায় আল্লাহ! উনি দেখলেন ওনার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শিমুল গাছের নিচে আসার পর তিনি দেখলেন মাথাটি মাঝ বরাবর খণ্ডিত হয়ে 2টি খণ্ড 2 শিমুল গাছের উপরের দিকে উঠতে শুরু করেছে। এই অবস্থায় তিনি নিজের জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে আমার মা বেশ চিন্তিত, কারণ আমার পিতা তথা হাকিম মৌলভী এখনো নামাজ পড়িয়ে আসেননি। অনেক রাত হয়ে গেছে, বাসায় আর কোনো পুরুষ মানুষ নেই যাকে মা গিয়ে বলবেন। সে সময় আমি উচ্চ শিক্ষার জন্য রানীবন্দর মাদ্রাসায় থাকতাম, আর সেই কারণে মা বাসায় একা থাকতেন। তিনি সারা রাত জেগে ফজরের নামাজের আজানের সময় পাশের বাসা হামিদুরের বাসায় গিয়ে ডাক দেন। হামিদুর হলো আমাদের বাড়ির পাশের একজন লোক, ওনাকে আমি চাচা বলে ডাকতাম। ঘটনা শুনে তিনি কিছু লোক নিয়ে কালিকাপুর জামে মসজিদের দিকে এগিয়ে যান।
তারা কিন্তু ফসল জমির আল দিয়ে না গিয়ে চলতি রাস্তা দিয়ে যান, কারণ আমি আগেই বলেছি এই রাস্তা দিয়ে সচরাচর কেউ যায় না। মসজিদে ফজরের নামাজ পড়তে আসে একজন মুসল্লিকে বাবার কথা বলায় তিনি বললেন গতকাল এশার নামাজের সময় ইমাম সাহেবের শরীর খারাপ থাকায় তিনি আলালের বাঁশের আড়া দিয়ে হেঁটে বাসার দিকে রওনা দেন। এ কথা শুনে হামিদুর চাচাও তার সাথে নিয়ে আসা লোকজন নিয়ে সেদিকে রওনা দেন। তারা যে সময় বাঁশবাগানের কাছে আসে সে সময় চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জোড়া শিমুল গাছের নিচে আসার পর তারা চিৎকার দিয়ে যে যেদিকে পারল ছুটে পালাতে শুরু করল। তাদের চিৎকার শুনে গ্রামবাসী সকলেই গিয়ে দেখে এক বিভৎস দৃশ্য। আমার পিতা তথা হাকিম মৌলবী মাথা নিচের দিকে করে শিমুল গাছের দুটি থেকে বের হয়ে আসা বনলতা দিয়ে দুই পা দুদিকে বাঁধা, ঠিক যেন ইংরেজি ওয়াই অক্ষরের মতো। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ঠিক যেমন করে গরুর চামড়া ছাড়ানো হয় সেভাবে ছাড়ানো। ওনার পায়ে ছিল জুব্বা লুঙ্গি, পা দুটি উপরের দিকে থাকায় জুব্বা নিচের দিকে বের হয়ে আসছিল, আর পা থেকে ছাড়ানো চামড়ার কারণে কোটিদেশ পর্যন্ত ঝুলে আছে। জুব্বা রক্তে ভিজে গেছে। হামিদুর চাচা ও আরো কিছু লোক ধরাধরি করে বাবাকে নিচে নামায়। তারা দেখেন বাবার শ্বাস প্রশ্বাস তখনও চলছে। তারা দেরি না করে দিনাজপুর সদর হসপিটালে নিয়ে যান। আনন্দের কথা এটাই যে দীর্ঘ 27 দিন মেডিকেলে থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু ওনাকে ডাক্তার বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি ওনার দুটি পা। পা দুটির জন্য শত চিকিৎসা করার পরেও পচন ক্রিয়া শুরু হয়ে যায় এবং পরে হাঁটু পর্যন্ত কেটে বাদ দিতে হয়। তিনি তার পরেও দীর্ঘ 8 বছর বেঁচে ছিলেন, তথা 1998 সালে তিনি মারা যান। কি আপনারা ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা এখানেই শুরু। কি আছে সেই বাঁশবাগানে? রাতে সেই রাস্তা দিয়ে যাওয়া মানুষের সাথে কি ঘটে, আর ইমাম সাহেবের পিতার সাথে কি ঘটেছিল, পরবর্তীতে ওনার সাথে কি ঘটনা ঘটল, এটা জানার এখনো বাকি। ঘটনাটি বড় হওয়ার কারণে এই পর্যন্ত লিখলাম। যাই হোক, ঘটনাটির একটু অংশ শেষ, সেটা আমরাও বুঝতে পারছি এবং পরের অংশটির জন্য আমরা অপেক্ষা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ এপিসোডের সাথে থাকার জন্য। আমাদের এই এপিসোডগুলো, আমাদের এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আপনারা আমাদের ঘটনাগুলো কেমন লাগে ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের আগামী এপিসোডগুলো আমরা সাজাবো। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি চান যে আপনার জীবনে ঘটে যাওয়া এমন ভৌতিক কিংবা আপনার শোনা কারো কাছে কোনো ঘটনা আপনি চান যে সেই ঘটনাগুলো আমরা পড়ে শোনাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন এবং আমাদেরকে পাঠানোর প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আছে, সেই মেলে গিয়ে আপনি আপনার ঘটনাটি লিখে আমাদের মেল করতে পারেন। এমনও হতে পারে যে আগামী এপিসোডটা আমরা আপনার দেয়া এপিসোডটাই পড়ে শোনাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।